ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদ সমূহের নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের ছাত্র রাজনীতিতে প্রথম এই বৃহৎ নির্বাচন। বুঝতেই পারছেন, ডাকসু নির্বাচন নিয়েই আমাদের ধারাবাহিক আলোচনারই আজকের আরও একটি পর্ব, স্বপ্নধরা স্বাধীন সংলাপ। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাশরাফি শশী এবং আজকের স্বাধীন সংলাপের শিরোনাম রেখেছি ডাকসু নির্বাচন, কে পাবে কার ভোট। তিনজন অতিথি আজকের আয়োজনে আমাদের সঙ্গে থাকবেন। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন শেখ তানভীর বারী হামিম, ছাত্রদল প্যানেল মনোনীত ডাকসু জিএস প্রার্থী। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমাদের অতিথিদের সঙ্গে আলোচনাতে তো যাবই, তবে আজকে এটি নিউজের যে একটি সংবাদ শিরোনাম ছিল, গেস্টরুম সংস্কৃতি বন্ধের প্রতিশ্রুতি ছাত্রদলের আর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ দুই প্যানেলের, এই বিষয়টি নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে। চলুন আগে সেটি দেখে আসি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ছাত্র দল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ এ স্লোগানে তাদের ইস্তেহার ঘোষণা করেন। প্রশাসনিক হয়রানি বন্ধ, নারী বান্ধব ক্যাম্পাস, স্বাস্থ্যসেবা, পরিবহন ব্যবস্থার মান উন্নয়ন, প্রাণী বান্ধব ক্যাম্পাসের বিষয়টি গুরুত্ব দেওয়া হয় ইস্তেহারে। ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার পাশাপাশি হলের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের অঙ্গীকার করেন। জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি, দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। ভয়মুক্ত পরিবেশে ও সম্প্রীতি নিশ্চিত করে সকল ধর্ম, বর্ণ, মত ও পথের শিক্ষার্থীর সহাবস্থান। নির্বাচনী প্রচারণার সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বকর মজুমদার অভিযোগ করেন, কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে। তফসিল ঘোষণার পর থেকে নানা ধরনের বিধিমালা নির্বাচন কমিশন থেকে আরোপ করা হয়েছিল, কিন্তু আমরা দেখছি যে অনেকে সেসব বিধিমালা মানছে না। যেমন এটাও সত্য, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। বিকেলে ক্যাম্পাসের বটতলায় সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তাদেরও অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউশন হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সাথে আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে। ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজন হলে সবার সহযোগিতা চাওয়া হতে পারে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার ডক্টর জসিম উদ্দিন। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন, তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে। যখন আমরা তাদের প্রয়োজন মনে করব, সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব, তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করব। আমার নির্বাচন কমিশনের তার পরিকল্পনা বলছে। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখে নিচ্ছিলাম। শেখ তানভীর বারী হামিম, আপনার কাছেই আসতে চাই। আপনারা আজকে 10 দফা ইশতেহার ঘোষণা করেছেন, এছাড়াও বেশ কিছু আলাপ আলোচনা উঠে এসেছে, যেমনটি প্রতিবেদনে দেখছিলাম। প্রথমে ইশতেহারের বিষয়ে আসতে চাই। আপনারা ইশতেহারের একটা জায়গায় বলছেন যে একটি নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে উঠবে। ক্যাম্পাস কি এখন তাহলে সাধারণ শিক্ষার্থীদের জন্য অনিরাপদ? দেখুন, আপনি 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পাসে আপনি দেখেছেন বিভিন্ন সময় নারীরা হয়রানি সহ বিভিন্ন মোরাল পুলিশিংয়ের শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। সুতরাং ক্যাম্পাস ক্যাম্পাস 5 আগস্টের পূর্বে থেকে এখন অনেকটাই নিরাপদ, কিন্তু সম্পূর্ণরূপে নিরাপদ ক্যাম্পাসে কিন্তু রূপান্তরিত এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি। সেটা আমি নিরাপদ বলতে বুঝিয়েছি এখানে যারা শিক্ষার্থী রয়েছে সকল শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ ক্যাম্পাস। যেই ক্যাম্পাসে নারীরা নিরাপদ না, সেই ক্যাম্পাসে কিন্তু পুরুষেরাও নিরাপদ নয়। আপনি জানেন যে কোনো একটি ভূমি বা কোনো একটি জায়গা প্রতিটি ইঞ্চি যদি একজন নারীর জন্য নিরাপদ হয়, তখন কিন্তু সেই ভূমি বা জায়গাটি সকলের জন্য নিরাপদ হয়ে ওঠে। সুতরাং এই জন্য আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও একটি অনিরাপদ ক্যাম্পাসে রয়েছে, কারণ এই ক্যাম্পাসের ভিতরে আমরা বিভিন্ন সময় দেখতে পারি ভবঘুরে থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষের যাতায়াত। মানুষের যাতায়াত তো অবশ্যই থাকবে। এই জন্য কিন্তু আমরা আরও একটি ইশতেহারে উল্লেখ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জোনকে, বিভিন্ন জায়গাকে 3টি আলাদা জোনে ভাগ করা হবে, রেড, ইয়েলো এবং গ্রিন জোন। অর্থাৎ এটা হচ্ছে সেখানে ভিড়ের আধিক্য বুঝিয়ে 3টি আলাদা জোনে জনসমাগমের উপর ভিত্তি করে 3টি আলাদা জোনে বিভক্ত করা হবে। তাহলে কি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক পরিবেশ সেখানে কিন্তু জনসমাগম কম থাকবে, কিন্তু কিছু পাবলিক স্থাপনা আছে, যেমন আপনি ধরেন ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে যেতে হয়, ওই জায়গাটা কিন্তু আমরা একটি জোনের আন্ডারে আনবো। এইভাবে আমরা আলাদা জোন ভিত্তিক জায়গা করব, যাতে আমাদের জনসমাগমের আধিক্য কমে
এবং বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ, শিক্ষার পরিবেশ যেন নিশ্চিত হয়। আপনি জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা কিন্তু ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধকরণের দাবিতে বিভিন্ন সময় শিক্ষার্থীদের 5ই আগস্টের পূর্ববর্তী যে ট্রমা, সেই ট্রমাকে টুল হিসেবে ব্যবহার করে তারা এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের শিক্ষার্থী বান্ধব পজিটিভ রাজনীতি ধারাই কিন্তু শিক্ষার্থীদের তিলে তিলে বুঝতে সক্ষম করিয়েছে যে ক্যাম্পাসে অবশ্যই মুক্তবুদ্ধির চর্চা কেন্দ্র হওয়া উচিত, ক্যাম্পাসে অবশ্যই ছাত্র রাজনীতি বিরাজমান থাকা উচিত। এই জন্য আমরা বলছি যে ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাসে রূপান্তরিত করার জন্য আমরা যে ইশতেহার তুলে ধরেছি, এই ইশতেহার কিন্তু আমরা নিজেদের মন মতন দিইনি, মন গড়ার দেয়নি। আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা বলে তাদের দাবি দেওয়া অনুযায়ী কিন্তু এই ইশতেহার প্রকাশিত করেছি, এবং ইশতেহার প্রকাশে এই জন্য আমাদের দেরি হয়েছে যেন এই ইশতেহারের সম্পূর্ণরূপে একজন শিক্ষার্থী যখন এই ইশতেহারটি পাঠ করবে, ইশতেহারটি পড়বে, তখন যেন তিনি তার মনের অজান্তেই তার মনে হয় যে এটি তার কণ্ঠস্বর। আপনি বলছেন যে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের মোরাল পলিসিং করা হচ্ছে, মানে কারা করছেন? সাধারণ শিক্ষার্থী? আমি তো বললাম এখানে শিক্ষার্থী সাধারণ আর অসাধারণ কি, এই সাধারণ শিক্ষার্থী টার্মটাই তো প্রবলেমেটিক। আমরা বলেছি যে সকল শিক্ষার্থীকেই করা হচ্ছে, অনেক শিক্ষার্থী এই পর্যন্ত হয়েছে। আমি তো প্রথমেই বললাম একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, মানে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর অন্য কোনো পরিচয় নেই, বা তারা প্রতিক্রিয়াশীল আপনারা কিভাবে বোঝেন যে এই গোষ্ঠীটা প্রতিক্রিয়াশীল করে, যারা মবের সৃষ্টি করে তারা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। আমি যেমন এখন তো আপনারা ক্যাম্পাসে আছেন, কি করছেন তাদের প্রতিরোধে? আমরা বারংবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো আইন নিজ হাতে তুলে নিতে পারি না যে একজনকে মোরাল পলিসিং করছে আমরা সেখানে যে প্রতিহত করব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারংবার আলোকপাত করছি, দৃষ্টিপাত করছি যে এটি সমাধান করুন, কিন্তু আমরা বারংবার দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হচ্ছে। এমনকি এই নির্বাচনকে কেন্দ্র করে হাজার হাজার নারী প্রার্থী যারা রয়েছে তাদেরকে বিভিন্ন সময় ফেসবুকে তাদের কিন্তু সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, এবং নারী প্রার্থীরা এক ধরনের ভয়ের ভিতর আছে। এমনকি এটা তো নারীর দিকে পুরুষের একটি দৃষ্টিভঙ্গির কথা বললাম যে বিভিন্ন মহল তারা বাজে কমেন্ট করছে, সাইবার বুলিং করছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল সব বিভিন্ন কয়েকটি হলে নারীদের, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যারা হল পর্যায়ের নেত্রী আছে তাদেরকে ভয় দেখানোর জন্য বড় বড় নখের ছবি দিয়ে ফেসবুকে আপলোড দেওয়া হচ্ছে যে ছাত্রলীগের বিভিন্ন নেত্রী যেই পথে গেছে ছাত্রদলের নেত্রীদেরকেও সেই পথে পাঠানো হবে। আমি এই সকল শিক্ষার্থীকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বলছি। এবং আপনি মনে করছেন যে এখন আমি ধরে নিচ্ছি সাধারণ শিক্ষার্থী হিসেবেই তো আসছেন, ছাত্রদল আপনাকে মনোনীত করেছে, পরবর্তীতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে যে প্রতিরোধ করতে হবে আপনার সেই আহ্বানে সাড়া দিচ্ছে না, কিন্তু আপনি যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন তখন তারা সাড়া দিবেন, নাকি আপনার নিজস্ব কোনো স্ট্রাইকিং ফোর্স নিয়ে তাদেরকে প্রতিরোধ করবেন? নারীদের যে বিভিন্ন সময় এই যে মবের সৃষ্টি হয়, বিভিন্ন সময় সাইবার বুলিং প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমি জিএস নির্বাচিত হলে সর্বপ্রথম একটি এন্টি সাইবার বুলিং সেল গঠন করব, যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী যারা রয়েছে তারা বিভিন্ন সময় সাইবার বুলিং প্রতিকারে তাদের বিভিন্ন অভিযোগ জানাতে পারবে, এবং সেটি সমাধানে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো। এবং আপনি জানেন এই সাইবার বুলিং কিন্তু শুধু বিশ্ববিদ্যালয়ের ব্যাপার না, এটি আপনার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে থাকে, এটি রাষ্ট্রেরও ব্যাপার, সুতরাং রাষ্ট্রের দৃষ্টিপাতও আমরা করবো। এমনকি আপনি জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-3টি গ্রুপ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ 2, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পোস্ট করে বেড়ে, বিভিন্ন ধরনের তাদের সমস্যা, বিভিন্ন ধরনের আলোচনা তুলে ধরে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই যে গ্রুপগুলো, এগুলো আনঅফিসিয়াল, বিশ্ববিদ্যালয় কর্তৃক অথরাইজড না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু এগুলো ব্যবহার করে এই প্ল্যাটফর্মগুলো, কিন্তু সেখানে আমরা দেখেছি বিভিন্ন বট আইডিতে ভরে গেছে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না তারা সেখানে যুক্ত হয়েছে। এই জন্য নির্বাচন কমিশন কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য বিটিসিএলকে তারা আবেদন জানিয়েছে যেন এই গ্রুপগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উঠিয়ে এখন শিক্ষার্থী সংসদ নামে গ্রুপ চলছে। এরকম ঢাকা ডিউ আপডেট নামে একটি পেজ রয়েছে, সেটি ডিউ তুলে এখন ঢাকা আপডেট করা হয়েছে। ডিউ ডায়েরি নামে একটি পেজ রয়েছে, সেখানে ডিউ তুলে দিয়ে ঢাকা ডায়েরি করা হচ্ছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে কিন্তু বন্ধ করতে পারছে না। এই ধরনের গ্রুপের অনুসারীরা বা এরাই কি আসলে বলছেন যে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ তোলা হচ্ছে, আসলে যেটার তীর অনেক ক্ষেত্রে আপনাদের দিকেও অনেকে দিচ্ছেন, কি বলবেন? প্রশাসন পক্ষপাতিত্ব করছে, এটা কারা বলেছে? মানে আমার জানা নেই, কেউ কি বলেছে? কোনো প্যানেল বলেছে? বৈষম্য বিরোধী মানে ছাত্র সংসদের পক্ষ থেকে বা ছাত্র শিবিরের যে প্যানেল আছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্র শিবিরের কথা বললেন, ছাত্র শিবির যদি পক্ষপাত দুষ্টের আচরণ জানিয়েছে কিনা, আমাদের দিকে তীর দিয়েছে কিনা জানি না। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করে থাকে তাহলে ছাত্র শিবিরকে এই নির্বাচনী আওতাভুক্ত করে প্রথম পক্ষপাতিত্ব করেছে, কেননা ডাকসু নির্বাচনের গঠনতন্ত্রের মূল উদ্দেশ্য
যে প্রত্যেককে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মূল্যায়ন করতে হবে, বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা দেখেছি শিবির বিভিন্ন সময় 5 আগস্টের পরবর্তী সময় বিভিন্ন ম্যাগাজিন বের করেছে, যেখানে বলেছে 71-এর মুক্তিযুদ্ধে একটি ভুল বোঝাবুঝি ছিল, 71 একটি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তারা স্বাধীনতা যুদ্ধ চায়নি। এবং স্বাধীনতা যুদ্ধ কিন্তু তাদের পূর্বের কর্ম কি সেটা নিয়ে আমি আলোচনা করব না। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় গণতান্ত্রিক বাংলাদেশ অগ্রযাত্রায় তারা স্বাধীনতাকে কীভাবে মূল্যায়ন করছে সেটি কিন্তু আমার মূল্যায়নের বিষয়। আমরা দেখছি তারা বিভিন্ন সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ছোট করছে, হেয় করছে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি পক্ষপাতিত্ব করে তাহলে তো শিবিরকে অন্তর্ভুক্ত করে পক্ষপাতিত্ব করেছে। আমি যে পক্ষপাতিত্বের কথা বলছিলাম, যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘন যেন নিয়মে পরিণত হয়েছে। আর এই অভিযোগটি তুলছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন আচরণবিধি ঘোষণা করেছে ঠিকই, কিন্তু বাস্তবে কেউ তা মানছে না, কমিশন সব দেখছে, তারপরও এক দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। এটা কিন্তু অবশ্যই ঠিক। কারণ কি, আমরা গতকালকে দেখলাম, গতকালকে আগের দিন যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো, বিশ্ববিদ্যালয় প্রশাসনে কিন্তু ব্যানার ফেস্টুন ক্যাম্পাসে লাগানো নিষেধ। কিন্তু আমরা দেখতে পেলাম, আমরা যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা চিরন্তন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ পরিবারদের যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিল তাদেরকে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে আমরা কিন্তু আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর মুহূর্তে আমরা দেখলাম পুরো বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যানার পোস্টার ফেস্টুনে ভরে গিয়েছে। শুধু ছাত্র শিবির না, এমনকি স্বতন্ত্র বিভিন্ন প্রার্থী, এমনকি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল নামে একটি প্যানেল আছে, যার ভিপি পদে ওমা ফাতেমা ইলেকশন করছে এবং জিএস পদে ইলেকশন করছে হচ্ছে আলসাদি ভুইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক নেতা। তার পোস্টার ব্যানারে ওমা ফাতেমারটা আমি দেখিনি, কিন্তু আলসাদি ভুইয়ার ব্যানার পোস্টার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভরে গিয়েছে। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে সাথে অবহিত করলাম, তারা বলছে দেখছি দেখবানি, কিন্তু তাদের কিন্তু সেই প্যানা পোস্টার তারা সরানোর জন্য ওই দিন রাতেই প্রেস রিলিজ দিয়েছে, কোনো প্রার্থী কিন্তু নিজ দায়িত্বে সরায়নি। কিন্তু এই ঘটনা ঘটার 36 ঘন্টা পর যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো উচ্ছেদে সক্ষম হচ্ছে, তাও এখনও বিভিন্ন জায়গায় প্যানা পোস্টার রয়েছে। শুধু এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিয়ম করলো, সেই নিয়ম কেউ মানছে না। আবার একটি বিষয় দেখুন, হঠাৎ করে আমাদের যে আচরণবিধির প্রেস ব্রিফিং করলো, সেখানে বললো আর্মি ডিপ্লয় হবে। প্রথম দিন সেটা বলেছে। এটি বলে কি হলো, বিশ্ববিদ্যালয়ে যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছে তাদের ভিতরে একটি শঙ্কার সৃষ্টি হয়েছে যে 9 সেপ্টেম্বর কি এমন হবে যে আর্মিকে এখানে ইনভাইট করতে হবে। আজকে অবশ্য আইএসপিআর এর পক্ষ থেকে পরিষ্কার করেছে তারা, সেটি তো আলাদা বিষয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে একটি মেসেজ দিল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন সময় কেউ বলছে পদত্যাগ করব, কেউ বলছে সব ফাঁস করে দেবো, কেউ বলছে আর্মি ডিপ্লয় হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধরেন এহেন আচরণ আপনি কি মনে করছেন কোনো ধরনের চাপের মুখে, নাকি আমি তো জানি না, সক্ষমতার ঘাটতির জায়গা থেকে আসলে এমন ঘটছে? আমি তো জানি না, আমার তো মনে হচ্ছে যে এই প্রশাসন একটি মাজা ভাঙা প্রশাসন। কারণ তারা তো কোনো নিয়ম নীতি প্রণয়ন করছে, কিন্তু বাস্তবায়নে তাদের কোনো ধরনের কিন্তু চিত্র দেখা যাচ্ছে না। এবং প্রত্যেকটি পক্ষ বলছে যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই নির্বাচন কমিশন বারংবার ব্যর্থ হচ্ছে। তারা শেষ মুহূর্তে যেটি বলেছে, এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি মিথস্ক্রিয়া তৈরি হয়েছে। সেখানে শিক্ষার্থীরা ভয় পেয়েছে, ভীতি সঞ্চার হয়েছে। কারণ আপনি জানেন, আবাসিক শিক্ষার্থী তারা তো হলেই থাকে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50% বেশি কিন্তু অনাবাসিক শিক্ষার্থী। তারা তাদের পিতামাতার সাথে ঢাকা শহরে বিভিন্ন স্থানে থাকে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস। তাদের পিতামাতারাও কিন্তু ভয় পাচ্ছে যে 9 সেপ্টেম্বর কী এমন হবে যে আমার ওইখানে ঢাকা ইউনিভার্সিটিতে সেনাবাহিনী মোতায়েন হবে। সুতরাং তারা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ছেলে মেয়েদেরকে অনুৎসাহিত করবে নির্বাচনে ভোট কেন্দ্রিক। সুতরাং আমরা ভাবছি এই যে বারংবার যারা অনাবাসিক শিক্ষার্থী তাদেরও কিন্তু বিভিন্ন ব্যারিয়ার তৈরি করছে। আগে একবার দেখলাম যে যাদের নাম ভোটার তালিকায় এসেছে, যারা অনাবাসিক, তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করতে হয় সেই ক্ষেত্রে তাদের হল কার্ড নবায়ন করতে হবে। একটা মানুষ যারা অনাবাসিক শিক্ষার্থী তারা কিন্তু 3-4 বছর ধরে হল কার্ড নবায়ন করে না, কেননা তাদের তো হলে যাওয়ার প্রয়োজনীয়তা হয় না। কিন্তু হঠাৎ করে এই নিয়ম করে দিল। এতে কী হবে, একজন শিক্ষার্থী হচ্ছে 4 বছর ধরে আমি হল কার্ড নবায়ন করি, এখন এতগুলো টাকা দিয়ে আমি হল কার্ড নবায়ন করবো, কী দরকার, ভোটই দিব না। এই যে অনাবাসিক শিক্ষার্থীদেরকে এক ধরনের অনুৎসাহিত করা, এটাও দূরভিসন্ধিমূলক হতে পারে বলে আমাদের মনে হচ্ছে। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারংবার বলছি যে যারা ভোটার তাদের ভোট প্রদানকে সহজ করে দিতে হবে। এর পরবর্তীতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি একমত হয়েছে যে কেউ তার স্মার্ট আইডি কার্ড বা তার পেইন স্লিপের ফটোকপি অথবা লাইব্রেরি কার্ড দেখিয়ে যদি ভোটার তালিকা নাম থেকে ভোট দিতে পারবে। আপনি বারবার বলছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক অতটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না, বা তাদের কার্যকলাপে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপের ঠিক সন্তুষ্টির জায়গাটা অতটা নেই। অতীতে আমরা দেখেছি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন যারা থাকেন তারা একটা হস্তক্ষেপের প্রচেষ্টা চালিয়েছে। এবার তো একটু প্রেক্ষাপট ভিন্ন, তবুও কি আপনি মনে করছেন যে বাইরের কোনো বহিঃশক্তি প্রভাবিত করতে পারে? প্রশাসন নিজেও যেহেতু অতটা শক্তভাবে এখন পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করতে পারছে না, সব মিলিয়ে আবার একই সাথে বলছেন একটু দূরভিসন্ধিমূলক পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে। না দেখুন, আমি দুইভাবে বিশ্লেষণ করতে চাই, দুইটি ডাইমেনশনে আপনাকে দেখাবো। সেটি হচ্ছে
আপনার ক্ষমতাসীন এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটি রাষ্ট্র পরিচালনা করছে, তাই না? এই অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি প্রার্থীর নামে প্রচারণা করছে, তাহলে আমরা কি মনে করব? তাহলে কি আমরা সেই ছাত্র সংগঠনকে ক্ষমতাসীন ছাত্র সংগঠন মনে করব কিনা? একজন উপদেষ্টা যখন বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি প্রার্থীকে নিয়ে প্রচারণা করে রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে, এটা তো কোনো ছাত্রদল কি মনে করে? অবশ্যই আমরা ছাত্রদল মনে করছি যে বর্তমান যে গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন হিসেবে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে। এবং আমার মনে হচ্ছে যে উপদেষ্টা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে যখন কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে যখন প্যানেল ঘোষণা করা হলো, আমার কেন জানি মনে হচ্ছে এরপর থেকে এরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এবং তারা আগে নির্বাচনমুখী ছিল, তারা ভেবেছিল ছাত্রদল হয়তো বা নির্বাচনে আসবে না, তারা ফাঁকা মাঠে গোল দিবে। তা আমরা যখনই প্যানেল ঘোষণা দিলাম একটি শিক্ষার্থী বান্ধব প্যানেল এবং শিক্ষার্থীদের সব থেকে জনপ্রিয় ছাত্রনেতাদের দিয়ে আমাদের যে প্যানেল ঘোষণা হয়েছে এটিও একটি অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, এরপর থেকে আমরা দেখলাম তারা পাগল প্রায় এবং বিভিন্ন উপদেষ্টাও প্রচারণায় নেমে পড়েছে। এই জন্য আমরা একটি ভাবছি। আরেকটি হচ্ছে আপনি বলেন দূরভিসন্ধিমূলকের কথা, যে বিভিন্নভাবে ব্যারিয়ার তৈরি করা হচ্ছে। দেখুন, বাংলাদেশ 5ই আগস্টের পরে একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় পথে ধাবিত হচ্ছে। এখনও কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসেনি, কারণ এখনও তো জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আপনি জানেন ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন রয়েছে। এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র কিন্তু এখনও বিরাজমান, আপনারা সকলে জানেন। কারণ পাশের রাষ্ট্র ভারত এটা কিন্তু ভালোভাবে নেয়নি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে। এই জন্য আমরা মনে করছি যেহেতু এই গণতান্ত্রিকতার অগ্রযাত্রার পথে যেহেতু যখন বাংলাদেশ ধাবিত হচ্ছে, তার প্রথম ধাপে কিন্তু ডাকসু নির্বাচন সম্পন্ন হচ্ছে, যেখানে এই 4 কোটি তরুণ প্রজন্মের একটি বড় অংশ যারা ভোটাধিকার লাভ করেছে আরও অনেক আগে কিন্তু কখনো ভোট দিতে পারেনি, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এরপরেই কিন্তু দ্বিতীয় অপশন হচ্ছে জাতীয় নির্বাচন। সুতরাং আমরা মনে করছি এই ডাকসুকে যদি কেউ মনে করে যে আটকাতে তারা সক্ষম হয়, তারা জাতীয় নির্বাচনেও পিছাতে বা প্রলম্বিত করতে পারে। এই জন্য আমরা দূরভিসন্ধিমূলক কথাটা বলেছি এবং সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় যেন না ঘটে, আপনারা সেই জন্য সতর্ক অবস্থান। আমরা তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করেছে যে অনেক প্রশাসনিক কর্মকর্তা বলছেন যে তারা পদত্যাগ করবেন, এই ক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা বলেছি যে একজন পদত্যাগ করলে আরেকজন আসবে, কিন্তু ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বরই হতে হবে। এবং মানে এই ক্ষেত্রে শিক্ষার্থীদের পারসেপশন রয়েছে তারা দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করে না, তারা 9 সেপ্টেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। এই জন্য আমরা তাদের সাথে একমত। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি, প্রতিরোধ পর্ষদ মনোনীত ডাকসু ভিপি প্রার্থী। একই সাথে যোগ দিয়েছেন SM ফরহাদ, ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মনোনীত ডাকসু GS প্রার্থী। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা আসার আগে হামিমের সাথে কথা হচ্ছিল, কথা প্রসঙ্গে তিনি বলছিলেন আজকে ছাত্রদলের যখন ইশতেহার দেওয়া হয়েছে নিরাপদ একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তারা গড়ে তুলতে চান, প্রশ্ন করেছিলাম যে ক্যাম্পাস কি তাহলে এই মুহূর্তে অনিরাপদ কিনা। ইমি আপনার কাছে আসতে চাই। হামিম বলছিলেন যে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মোরাল পুলিশিং চালাচ্ছেন ক্যাম্পাসে, নারী শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই অনিরাপদ বোধ করছে। আপনি কি তেমনটাই মনে করেন? অনেকখানি সেরকম মনে করি। আপনার সামনে কি পড়েছে বা নাকি আপনি আপনাদের সহপাঠীদের কাছ থেকে অনুজদের কাছ থেকে শুনেছেন? একটু তাহলে খোলামেলা ভাবেই বলি, আমি মার্চের যখন হচ্ছে নারীদের নিরাপত্তার জন্য এবং সারা দেশে নারী নির্যাতনের মানে প্রতিবাদ আমি যখন মার্চে শাহবাগে অবস্থান কর্মসূচি করি লাগাতার, তারপর থেকে আসলে একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাকে শাহবাগী বানানোর জন্য ট্যাগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে। তো সেটা যেহেতু আমার একটা নিরাপত্তা ঝুঁকি, কারণ শাহবাগ থানাতেই যেহেতু একটা মব ক্রিয়েট হয়েছিল আমাদের একজন নারীকে নিপীড়ন করার পরে, তো সেই ক্ষেত্রে আমি আসলে ধরেন যে রাত্রেবেলা যে ক্যাম্পাসে একা চলাচল করবো আমি আসলে সে সাহসটাই পাই নাই। এবং আমার মধ্যে একটা মেয়ে এই কথা বলছে, সেখানে যারা ধরেন যে মানে সেভাবে পরিচিত না বা যাদের হচ্ছে সেই ব্যাকআপটা নাই বা যাদের ধরেন যে সাথে সেরকম সাথে কেউ সবসময় চলবে এরকম মানুষ নাই, তাদের অবস্থাটা তো আসলে চিন্তা করলে আমাদের একটু মানে কনসার্ন। তো অসংখ্য ধন্যবাদ। আমি একই প্রসঙ্গে SM ফরহাদ আপনার কাছে জানতে চাই, আপনিও কি মনে করেন যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উপস্থিতি ক্যাম্পাসে আছে কিনা, মোরাল পুলিশিং বা নারীদের তারা অনিরাপত্তার কারণ হচ্ছেন কিনা, আর প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কারা আসলে আপনার মতে? দুটো এখানে আলাদা ব্যাপার। একটা হচ্ছে প্রতিক্রিয়াশীল কারা, এই সংজ্ঞায়নটা হামিম দিলে ভালো হয়, কারণ সংজ্ঞা যে শব্দ চয়ন যিনি করেন তার সংজ্ঞায়নের উপর বেসিস করেই ডিসকাশন করা দরকার। কিন্তু পরের আলাপ যেটা করেছেন নারী শিক্ষার্থীরা বা নারীদের পরিবেশটা কেমন পাচ্ছে বা কার, সেই জায়গা থেকে ছাত্র শিবির জায়গা থেকে এটুকু বলতে পারি, ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে 1977।
আজকে 2025 এখন পর্যন্ত একটা কেসও পাবেন না ছাত্র শিবিরের কারো দ্বারা কেউ রেপের শিকার হয়েছে, কারো ওড়না কেড়ে নিয়েছে, কারো হচ্ছে শ্রেণীতাহানি হয়েছে। বরং আমরা যখনই আমাদের দিক থেকে, আমাদের দায়িত্বশীল দিক থেকে এর বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়া হয়েছে। সমাজে নিশ্চয়ই আমাদের বাঙালি জাতি হিসেবে বাংলাদেশিদের মধ্যে বা সব সমাজে এটা আছে যে কিছু অপরাধ ঘটে, সেক্ষেত্রে এখন সংগঠন বিচারে যদি জাজ করে, যেমন যেহেতু হামিম বলছে, আমি হামিমের সংগঠনের একটু ডেটা দিই। জুলাই গণ অভ্যুত্থান শেষ হয়েছে গত 5ই আগস্ট, আজকে হচ্ছে আগস্ট শেষ হচ্ছে আর কি, এখনও শেষ হয় নাই। তো এই সময়ের মধ্যে ওদের রেপের ঘটনা ঘটছে ছাত্র দলে, হচ্ছে অভিযোগ আসছে 30টা, এবং এই 30টা না ছাত্র দলের সারা দেশে না। আমি একটু বলি না, বলি আমি রিপ্লাই দিই। হামিমের 20 মিনিট বক্তব্য দিয়েছে, 20 মিনিট। হামিম ভাই আমরা একটু শুনি। না, আমার পুরোটা শোনা দরকার, শুনতে পারার ক্যাপাসিটি থাকা দরকার। আচ্ছা বলেন বলেন। তো রেপের কেস হচ্ছে 30টা, তারপর হচ্ছে এই রেপের অভিযোগের বেসিসে গ্রেফতার হয়েছে 20 জন, এবং ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে 12 জন। এটা একদম কেস বললাম আর কি। তো সংগঠন হিসাবে আমি প্রত্যাশা করি সবগুলো সংগঠনের ইন্টারনাল ভিউটি, ইন্টারনাল এটা আর একটু চেঞ্জ করা দরকার, যাতে করে শিক্ষার্থীরা এখানে সেফ ফিল করে, তাদের করতে ভিকটিম না হয়। একটা সংগঠন যখন সরাসরি তার কর্মী দ্বারা ভিকটিম হয়, এই জায়গাটাতে সংগঠনের ইন্টারনাল বিষয়টাই চেঞ্জ করতে হয়। আর আমাদের কমিটমেন্ট হচ্ছে আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে, আমাদের যত রিসোর্স আছে, সেই রিসোর্স দিয়ে আমাদের বন্ধুদের জন্য একটা নিরাপদ পরিবেশ গড়ে তোলা জন্য সেই কমিটমেন্টটা রক্ষা করা এবং কাজ করা। ক্যাম্পাসে এখনও কিছু জায়গায় আমাদের বোনরা এখনও নিরাপদ না, দুই দিক থেকেই। একটা দিক হচ্ছে আপনি তার ফ্রেন্ডলি অন্য কোনো ড্রেস পরছেন, কেউ তাকে বাধা দিচ্ছে, এই ঘটনা ঘটছে ক্যাম্পাসে। আবার কেউ বুরকা পড়ছে, হিজাব পড়ছে, তাকে সেটার জন্য তাকে আবার বাজেভাবে ওয়ার্ডিং করা হচ্ছে, সেটাও ঘটছে। দুইটাই প্রবলেমেটিক। একজন নারী শিক্ষার্থী, একজন ছাত্র, একজন ছাত্রী, যে কেউ তার এই জায়গাগুলো নিয়ে ক্যাম্পাসে বিচার হবে তার ক্যাপাসিটি নিয়ে, বিচার হবে তার শিক্ষার্থী সুলভ অন্যান্য স্কিল নিয়ে, বিচার হবে তার রেজাল্ট নিয়ে, পড়াশোনা নিয়ে, অন্য কোয়ালিটি নিয়ে, তার ড্রেস আপ নিয়ে তাকে মোরাল পুলিশিং করার রাইট কারো দেওয়া হয় না। এবং কোনো ধরনের ট্যাগিংও করা উচিত নয়, সেটা কোনোভাবে উচিত না, কোনোভাবে উচিত না। সেটা ট্যাগিং যদি শাহবাগী ট্যাগিং হয় সেটাও কি উচিত? কোনোভাবে কাউকে ট্যাগিং করার আমি পক্ষপাতী না। আর শাহবাগের ব্যাখ্যাটা আমি বহুবার দিয়েছি, এখানে নতুন করে আমি আনতে চাচ্ছি না। তারপর আসি, একটু আমাকে বলতে দেবেন। তারপর হচ্ছে আমি তো বেশ অনেকগুলো কেস মনে হয় অলরেডি বলেছে ব্যাপারে। আমি আসলে ছাত্রদলের প্রতি আমার একটা বেশ আগ্রহ এবং রেসপেক্ট কাজ করে একটা জায়গা থেকে। সেটা হচ্ছে লাস্ট 15 ইয়ার্স আমরা একসাথে ফাইট করেছি, এবং ভিকটিম দুই সংগঠনেই বেশ বড় সংখ্যক ভিকটিম আওয়ামী কর্তৃক হয়েছে। তো এরপরও যে দ্বিমতগুলো করতে হয়, আমি চেষ্টা করি আগের হিস্ট্রি টান্না দিয়ে এই 5 আগস্টের পর থেকে একটা কম্প্যারিজন ডিসকাশনে যাওয়া। সেই জায়গা থেকে কিছু জায়গায় আমার হতাশ হয়েছি। যেমন মনে করেন যে অনেকগুলো তো আলাপ আসছে, এই যে হল কমিটির পরে বারবার কনসার্ন আসছে যে হচ্ছে ছাত্রলীগের ইস্যু আসার পর ওনারা 6 জনকে বহিষ্কার করছে, ভালো, এটা গ্রেট মুভ। কিন্তু যে 6 জনকে বহিষ্কার করছে ওইখান থেকে নিতু রানী সাহা নামে একজনকে আবার হল সংসদের প্রার্থী করেছে, এজিএস প্রার্থী। আচ্ছা, এমন ছাত্রদের পোস্টার আছে, আমি দেখেছি। ঠিক আছে, আমি দেখাবো, পোস্টার দেখাবো। আগামী এটা রিপ্লাই দিই। আচ্ছা, যে রিপ্লাই আমি দিয়েছি সেটা আমি আবার যাব না, কিন্তু এই যে আবার প্রার্থী করা, আপনি তাদের বহিষ্কার না করতেন, আপনি তাকে অন্য ব্যাখ্যা দিতেন। প্রার্থী করিনি, ঠিক আছে, প্রার্থী করেন নাই? না না, প্যানেলের ছবি দেখলাম, মিডিয়ায় সবাই দেখতেছে, প্রার্থীটা না, ওদের ছাত্রদলের যে প্যানেলের পোস্টার এবং পোস্টার বুঝি না ভাই। আজকে এই যে আপনি খোঁজ নিয়ে দেখেন সে এজিএস পদে ছাত্রদল মনোনীত আছে কিনা, সে করছে কিনা। চেঞ্জ করলে ওয়েলকাম, ভালো যদি চেঞ্জ করে থাকেন আর কি। আমি দেখেছি, আমার কাছে পোস্টারগুলো ডাউনলোড করা আছে, যে হচ্ছে ওদের যে প্যানেলের এটা বহিষ্কার করার পর এটা হওয়াটা উচিত না। আর যেখানে ছিলাম নারী শিক্ষার্থীদের জায়গা থেকে, সেটা হচ্ছে আসলে ক্যাম্পাসের ফিমেল ফ্রেন্ডলি পরিবেশ করাটা আসলে ছাত্রদলের একটা দায়িত্ব না, বারবার যখন ইস্যু আসে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমি ওনাকে দোষ দেই, উনি তাকে দোষ দেয়, তিনি প্রশাসনকে দোষ দেয়। এই সামষ্টিক মানে দোষারোপ করে আসলে একটা নেশনকে চেঞ্জ করা যায় না। টোটাল একটা জেনারেশনকে চেঞ্জ করতে হলে সামগ্রিক প্রচেষ্টা দরকার। যিনি স্লেট শেমিং শিকার হচ্ছেন, বুলিং এর শিকার হচ্ছেন, কিন্তু আমার বোন, আপনার বোন, আরেকজনের বোন, সবাই মিলে একটা ভালো পরিবেশ গড়তে চান, আমরা পারবো। চমৎকার বলেছেন। আমরা একটু এবার নির্বাচন কেন্দ্রিক ইয়াতে আসি। যেই ডাকসু নির্বাচনের এত আয়োজন, সেটা তো শিক্ষার্থীদের সমস্যা নিরসনের জন্য আপনারা কাজ করবেন। আমি আপনার কাছে জানতে চাই, মূলত আমি এই প্রশ্ন আপনাদের তিনজনকেই করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কি? আর 1 বছরের জন্য তো আপনারা দায়িত্বপ্রাপ্ত হবেন, 1 বছরে কিভাবে সমস্যার সমাধান করবেন একটু সংক্ষেপে টু দ্য পয়েন্টে উত্তর চাচ্ছি। আমার বাকি 2 সহবক্তাকে বেশি টাইম দেওয়া হয়েছে, এবার আমাকে টাইম দিতে হবে, এটা বলে শুরু করলাম। সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যদি আপনি বলেন এই মুহূর্তে আবাসন সংকট সবচেয়ে এক্সট্রিম লাগে আমার কাছে।
এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের শিক্ষার যে মান এবং ক্যাম্পাসে চলমান যে রাজনৈতিক যে অস্থিরতাটা, আমাদের কোনো সুস্থ রাজনৈতিক মানে চর্চাটি নেই। আমাদের 5 আগস্ট পূর্ববর্তী সময় একরকম রাজনৈতিক অস্থিরতা ছিল এবং 5 আগস্ট পরবর্তী যে সময়টি আসলে আমরা একসাথে স্বৈরাচার মানে তাড়াতে পারলেও আমরা আসলে ধরেন যে এরপরে আমাদের বিভক্তিটা এত বেশি এবং সেই বিভক্তির কারণে যে মানে ক্ষতিগুলো সম্মুখীনগুলো আমাদের হচ্ছে, আমরা কিন্তু আগাতে পারছি না, আমরা বারবার করে পিছিয়ে যাচ্ছি। তো এই ব্যাপারগুলো আসলে তো খুবই কনসার্নিং এবং 1 বছর খুব কম সময়, এটা সত্য কথা, কিন্তু যেহেতু আমি ছাত্র থাকাকালীন বিশ্ববিদ্যালয়ে 4টা আমি হচ্ছে শিক্ষক এবং কর্মচারী বিল্ডিং সহ টোটাল 4টা বহুতল স্থাপনা গড়ে উঠতে দেখেছি। তো অ্যাটলিস্ট যিনি দায়িত্বে আসেন তার উচিত হবে যে অ্যাটলিস্ট কার্যক্রমটা ভিত্তিপ্রস্তরটা স্থাপন করে কার্যক্রম শুরু করে দেওয়া, এবং এটা আমাদের ইশতেহারের মধ্যে আছে। এবং শামসুন্নাহার হলে আমি যখন 19 সালে ভিপি নির্বাচিত হয়েছিলাম কিছু কাজ কিন্তু আমি করেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা করে হচ্ছে সেটা বন্ধ করে দিয়েছে। তো এটাই আসলে যে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট ডেটে যাতে ডাকসুটা হয়, ডাকসুটাকে যদি গতিশীল করা হয় তাহলে আসলে আমার মনে হয় যে অনেক সমস্যার সমাধান এখান থেকে সেটা ধারাবাহিকতা একটা রক্ষা করা যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে নারী বান্ধব যে ব্যাপারটা, নারীদের জন্য আসলে ক্যাম্পাসটি আসলে কতটুকু উপযুক্ত বা নিরাপদ, এটা আসলে খুব কনসার্নিং একটা ব্যাপার। সেক্ষেত্রে আমাদের নারীদের পর্যাপ্ত শৌচাগার পর্যন্ত নয়, একদম বেয়ার মিনিমাম। তো এটা তো নারী বান্ধব কিছু স্টেপ নেওয়া এবং যেই সব শিক্ষার্থীরা মা বা কিংবা যারা বাবা আছেন তাদের সন্তানদের রাখার জন্য একটা ডে কেয়ার সেন্টার প্রত্যেকটা ফ্যাকাল্টির একটা কর্নারে করে দেওয়া, এবং শিক্ষক ইভ্যালুয়েশনটা এটা আসলে মানে আংশিকভাবে আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এটা চালু করা, এবং সেটাতে যাতে ধরেন যে শিক্ষার্থী মূল্যায়ন করলে যাতে সে আবার কোনো মানে ক্ষতির সম্মুখীন না হয় সেটার একটা ব্যবস্থা করা। আমাদের রেজিস্টার বিল্ডিং এ যে হয়রানিগুলো হয় সেটিকে আসলে সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করব। আমি একটু হামিমা আপনার কাছ থেকে জানতে চাই, যদিও প্রথম পর্বে অনেকক্ষণ আপনার সাথে আলাপ করেছি, খুব সংক্ষেপে যে আপনার দৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যা কি আর 1 বছরের দায়িত্ব নিয়ে কিভাবে সমাধান করবেন? আচ্ছা, সমস্যার আগে একটি কথা, সেটি হচ্ছে আপনি দেখেন আমাদের ক্যাম্পাসে একটি সমস্যা হচ্ছে, সেটি হলো ইসলামের নামে বিভিন্ন ছাত্র সংগঠন নারীদের যে মোবিলিটি সেই মোবিলিটিকে লিমিটেড করতে চাচ্ছে। কিন্তু আমাদের ইসলামের বিখ্যাত 2টি হাদিস গ্রন্থে কিন্তু রয়েছে যে একজন নারী হীরা, সেটা কুফার খুব নিকটবর্তী একটি শহর, সেখান থেকে আপনার একাকী কাবার উদ্দেশ্যে রওনা দিবে এবং তার ব্যাপারে কেউ আপত্তি করবে না, অথবা তিনি তার হজ সম্পন্ন করবেন। অর্থাৎ নারীদের মোবিলিটি নিয়ে কিন্তু ইসলামে বলা হয়েছে। আপনি জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, মেয়েদের হলগুলোতে রাত 11টার পর কেউ বেরোতে পারে না, এটা তাদের নিরাপত্তার কারণে। কিন্তু আমরা দেখছি দিনের বেলাও অনেক নারী শিক্ষার্থী বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন শ্লীলতাহানির শিকার ক্যাম্পাস এরিয়ায় হচ্ছে। আমি যদি নির্বাচিত হই, আমাদের প্যানেল যদি নির্বাচিত হয় শিক্ষার্থীদের ভোটের ম্যান্ডেট নিয়ে, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, তাহলে আমরা একজন নারীকে সে যেন রাত 2টার দিকেও ক্যাম্পাসে একা চলাফেরা করলেও নিরাপদে চলাফেরা করতে পারে সেটি নিশ্চিত করবে। এটাই তো ইসলামের মূল স্পিরিট। কিন্তু একটু সমস্যা কি, ইসলাম নাম নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন এমনভাবে মেয়েদের মোবিলিটির উপর অ্যাক্সেস করছে যে ইসলামের নামেও কিন্তু একটা ব্যাড মেসেজ শিক্ষার্থীদের ভিতর যাচ্ছে। তো এমন একটি ভাব ইসলামের নাম নিয়ে তারা ইসলামের সকল ধারক ও বাহক হয়েছে। আমরাও তো মুসলমান, সুতরাং আমরা ইসলামের যে কথা আছে যে নারীর মোবিলিটি কিন্তু ইসলামে কিন্তু লিমিটেড করা হয়নি। সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একটি মেসেজ দিতে চাই যে আপনারা নামের আগে ইসলাম থাকলে সেই ছাত্র সংগঠনকে মুসলমানদের ধারক ও বাহক হিসেবে মনে করবেন না। আমরা নির্বাচিত হলে ক্যাম্পাসের নারীদের যে মোবিলিটি সেটা রাত 11টা হোক কিংবা রাত 3টা হোক, আমরা সেই মোবিলিটি বিদ্যমান রাখবো। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। SM ফরহাদ, ছাত্র সংগঠনের নামের আগে ইসলাম থাকলে ইসলামের একমাত্র ধারক বাহক সেই সংগঠন হয় না। আমি জানি না কাদের উদ্দেশ্যে হামিম বললেন, আপনি এমন কোনো ছাত্র সংগঠনকে চেনেন কিনা যারা ইসলামের নাম করে ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের মোবিলিটি চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে চায়? হামিমের কথা মুশকিল হলো, হামিম কথা শেষ করে একটা মানে মুচকি হাসি দেয়, বুঝছেন, ওই জায়গাটা হাসতেছে। কারণ হচ্ছে কথা বলার পরে সে নিজেও জানে না এটা কাকে মিন করে বলছে। তো এটা একটা মুশকিল আর কি। যদি একটু বাই ওয়ার্ড বলে, ধরেন শিবিরের নাম যদি বলে, তাহলে আমি এটা ডিফেন্ড করবো। আবার যদি ধরেন যে শিবিরের নাম বললো, অন্য কারো নাম বললো, তখন তাদের ব্যাপারে কি অ্যানালাইসিস, আমার একটা অ্যানালাইসিস দিব। আমার একটা অ্যানালাইসিস সুবিধা হবে না, একটা পরের যে বক্তা আপনার দৃষ্টিতে কি পড়েছে এমন কোন সংগঠন? দ্বিতীয় হচ্ছে ইসলাম আসলে অনেক বড় ব্যাপার, এটা আপনি কারোর জন্য লিমিট করবেন অধিকার আপনার দেয় নাই। আপনার কাউকে মানে এটার জন্য মানে এককভাবে আমি মুসলিম আর কেউ মুসলিম না, এটাই ইসলাম, এর বাইরে ইসলাম নাই। ইসলাম একটা ছোট্ট জিনিসের জন্য আসে নাই। ইসলাম সারা পৃথিবীর সকল চিন্তার, সকল ক্যাটাগরির, সকল বয়সের, সকল স্টেজের, সকল মানুষের কল্যাণের জন্য ইসলাম আসছে। সুতরাং এখন হামিম মাঝে মাঝে এরকম তাফসির করে, বিভিন্ন আয়াতের ব্যাখ্যা এখানে টকশোগুলোতে করে। আমি মুগ্ধ হয়ে শুনি এই জন্য যে হামিমের এই সকল তাফসিরের একটা উদ্দেশ্য হচ্ছে
যে আমি ইসলামের পার্ট, আর কেউ কেউ এটার বাইরে না, বাইরে মানে এই ধরনের একটা বোঝায় আর কি। বরং আমি বিপরীত করতে চাই, আমি সবাই যারা মুসলিম হিসেবে পরিচিত স্বাচ্ছন্দ্য বোধ কাজ করেন সবাইকে আমি ওন করতে চাই, সবাই মুসলিম, ইসলামের মেইন থিমটা বুঝতে থাকো, এটা ডিভাইড না করি, ডিভাইড করাটা সুন্দর না আর কি। দ্বিতীয় হচ্ছে এই তর্কের জালেই তো আসলে মেয়েদের নিরাপত্তাটা আটকে যায়। দ্বিতীয় হচ্ছে আমাদের ছাত্রী বন্ধুর নিরাপত্তার দানে যে ব্যর্থতা, এটার মূল কারণ কয়েকটা। এটা আপনি মানে রিলিজিয়াস আলাপ লাভ নাই আর কি। এখানে মেইন আলাপটা হচ্ছে ঢাকা শহরের একটা গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়, চারপাশে সিটি জায়গায় আপনি এই কারা ঢুকবে, কারা আসবে, কারা বের হবে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। একবার বলছেন এটা জায়গাটা বিশ্ববিদ্যালয়ের না, একবার বলছেন এটা সিটি কর্পোরেশনের, এটা অমুকের। এই যে জায়গার এন্ট্রি এক্সিটের যে গেটগুলো, এটার ম্যানেজমেন্টটা, সিকিউরিটি সিস্টেমটা ভালো না। কারা সিকিউরিটি দিবে, কীভাবে দিবে? প্রক্টোরিয়াল টিম খুবই লিমিটেড একটা টিম, এর মধ্যে এটা কি পুলিশ দেখবে না প্রক্টোরিয়াল টিম দেখবে, পুলিশ ঢুকলে ঢুকা যাবে না, বহু ইস্যু আছে আর কি। এই যে জায়গার ইস্যুগুলো আগে সলভ করতে হবে ফার্স্ট, যে প্রত্যেকটা এন্ট্রি এবং এক্সিট যে গেট এখানে সলভ করতে হবে। আপনি নারীদের হামিম যে বলে ফেললো যে হচ্ছে 2টার পরে নারীরা এসে নিরাপদ থাকবে, তো প্রত্যেকেই চাই নারীরা ক্যাম্পাসে ফুল টাইম নিরাপদ থাকবে, আপনি পারছেন না কেন? আপনি তো বহুবার ক্ষমতায় আসছেন, আপনার দল ক্ষমতায় আসছে, অন্যরা ক্ষমতায় আসছে, এটা মুশকিল হচ্ছে কারো দায় না, আসলে এটা ওর দায় না আমারও দায় না। মুশকিলটা হচ্ছে এটা হোলিস্টিক অ্যাপ্রোচে বারবার এটা ফেলিয়ার হয়েছে। এখন একটা শপথ নিতে হবে এই ক্যাম্পাসটাকে কিভাবে করলে বাইরের মানুষজনেরও সিকিউরিটি প্রবলেম হবে না, তারাও এখানে আনইজি ফিল করবে না। আবার একই সাথে ক্যাম্পাসের অনেক সময় যেটা হয় মাঝখানে এই যে ইমাপু তো আছে, ইমাপু এটা স্বীকার করবেন নিশ্চয়ই, ক্যাম্পাস মাঝখানে লক করে দেওয়া হয়েছে যে বাইরে যাতে কেউ ঢুকতে না পারে সিকিউরিটির জন্য। হঠাৎ করে স্বাধীনতা কেউ কেউ এসে হচ্ছে প্রতিবাদ জানালো, বেশ আমাদের কিছু ম্যামও গিয়ে হচ্ছে বলবো ক্যাম্পাস কি আলাদা এরিয়া, এটা আপনি কেন নিয়ন্ত্রণ করবেন, কন্ট্রোল করবেন? এই যে পাল্টাপাল্টি বক্তব্য, আপনার বক্তব্য শুনবো ফরহাদ, আপনার বক্তব্য আমি 10 সেকেন্ড দিচ্ছি, আমাকে ছোট এখানে আমাকে অবজেক্টিভ ঠিক করতে হবে, আমি আসলে কি চাই। এইদার ক্যাম্পাসটা আমি স্টুডেন্ট ফ্রেন্ডলি রাখতে চাই, মুক্ত রাখতে চাই, তাহলে বাইরের কনসার্নগুলো কিভাবে মিনিমাইজ করা যায় সেটা করতে হবে। আর এইদার এটাকে আমি পাবলিক প্লেস বানাতে চাই, যে কোনটা বানাতে চাই ঠিক করতে হবে। যদি আপনি শিক্ষার্থীদের সেফটি চান, আবার এটা পাবলিক প্লেস বানায় রাখবেন। শেখ তানভীর বারী হামিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই, টু দ্য পয়েন্ট উত্তর চাই, কেন হামিমকেই আমি ভোট দেব? আমাকে ভোট দেবে এই কারণে, আমার 5ই আগস্টের পূর্বে রয়েছে সংগ্রামের ইতিহাস এবং 5ই আগস্টের পরবর্তীতে রয়েছে ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কাজের একটি পথযাত্রা। কেননা আপনি জানেন যে 5ই আগস্টের আগে আমরা তো সকল গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে ছিলাম। এমনকি আমি যখন প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করি, প্রথম মিছিল আমার একদম শিক্ষা জীবনের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটি হলো 7 কলেজ অধিভুক্ত বাতিলের দাবিতে মিছিল। সেই মিছিলের সামনের সারিতে আমি ছিলাম। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো আন্দোলন হয়েছে আন্দোলন সংগ্রামের একটা 5ই আগস্টের পরবর্তীতে আমি ক্যাম্পাসে, আপনি জানেন আমাদের আপনাকে সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করবে, অসংখ্য ধন্যবাদ। ইতিহাস নাই, এই গত 1 বছর ধরে শিক্ষার্থীরা অনেক কাজ করেছে, এই জন্য ইনশাআল্লাহ নির্বাচিত করবে। ঠিক আছে, এস এম ফরহাদ, আপনাকেই কেন আমি জিএস প্রার্থী হিসেবে ভোট দেব? প্যানেলের আলোচনা বাদে এখানে যদি সংক্ষেপে বলি, যদি সময় দিবেন না, সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আগে পুরো যে গণ অভ্যুত্থানটা হলো সেখানে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ একদম 5ই জুন থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের সে পরামর্শ করা এবং সিদ্ধান্ত ইভেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়েছে প্রত্যেকটা স্ক্রিপ্ট রেডি করা, সিদ্ধান্ত গ্রহণ করা কিংবা পুলিশ লেভেলে এটা এক্সিকিউশনে হেল্প করা, এবং না এই শব্দ কোনোভাবে আমি একমত। আমি যেটা বলছি সেটা হচ্ছে এটার আমার দিক থেকে টোটাল রিসোর্স মোবিলাইজ করে আমার সুযোগ ছিল যে কান্ট্রি ওয়াইড এটাকে কোঅর্ডিনেট করা এবং পলিসিতে ইনপুট দেওয়া, পলিসিকে ফর্মুলেট করা, এটাকে একটা জায়গায় নিয়ে যেতে বাকিদের সাথে সেই জায়গা নাম্বার 1। নাম্বার 2 দ্বিতীয় হচ্ছে তারপরে যে অপরচুনিটি আমরা পেয়েছি সেই টোটাল অপরচুনিটিটাকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করতে পারে আমার রিসোর্স দিয়ে। সেখানে শিক্ষার্থীদেরকে দুভাবে, একটা হচ্ছে রানিং যারা পড়াশোনা করছে তাদেরকে সে পড়াশোনা এবং স্কিল ডেভেলপমেন্ট, তার ক্রাইসিস ম্যানেজমেন্টে আমার যে অ্যালামনে তাকে ইউটিলাইজ করতে পারা, রিসোর্সকে ইউটিলাইজ করতে পারা। আর একটা হচ্ছে তার যে ফিউচার যে পথে যাবে ক্যারিয়ার, আমার মনে হয় আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। এই দিক বিবেচনায় ক্যাপাসিটি, ইন্টিগ্রিটি এবং হচ্ছে তার একেবারে শেষ মুহূর্তে উপনীত হয়েছি। শেখ তাসনিম আফরোজ ইমি, আপনার কাছে আসতে আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, আমাকে ইমির কাছে যেতেই হবে। আমাদের হামিম ভাই যেটা বলেছেন, আমি আবার একটু চেক দিয়েছি, নিতুরানী সাহা এজিএস প্রার্থী যিনি, এটা এখনো দেখতে পাচ্ছি পোস্টার আছে আর কি, শামসুন নাহার হল যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন হল কমিটির, এটি একটু আমি ক্রস চেক দিয়ে যেটা পেয়েছি সেটা জানালাম আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, সেটার প্রতিক্রিয়া আমার মনে হয় পরবর্তীতে আমরা নিজেরাও চেক করে নিতে পারবো। শেখ তাসনিম আফরোজ ইমি, আপনাকে কেন শিক্ষার্থীরা ভিপি প্রার্থী হিসেবে গ্রহণ করবে?
আমাকে ভিপি প্রার্থী হিসেবে গ্রহণ করবে, কারণ হচ্ছে আমি আসলে আমার রাজনৈতিক অ্যাক্টিভিজম বলেন কিংবা আমি যা করি সবকিছু আসলে সবার সামনে, আমার মানে ধরেন যে পর্দার আড়ালে আমার কোনো কাজ নেই, আমি অন্য কোনো দলের ভেতর ঢুকে তাদের এজেন্ডা নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করি না, কিংবা আমার কোনো মাদার অর্গানাইজেশনের হচ্ছে বার্ডেনটা আমার নাই যে তাদের কথার বাইরে আমি এক পা নড়তে পারবো না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমার যে অ্যাক্টিভিজম আপনি দেখবেন, আমি সবসময় মানে যৌক্তিক যে কোনো জায়গায় যে প্রতিরোধটি গড়ে তুলেছি এবং কোনো কোনো ক্ষেত্রে যে মানে প্রশাসনের সাথে বার্গেন করে দাবিটি আদায় করে নিতে পেরেছি, এই অভিজ্ঞতাটার জন্য আমাকে মূল্যায়ন করা উচিত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে মানে আমি আসলে না কোনো দ্বিচারিতা করি না, আমি নিজে কোনো একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের দীর্ঘদিন সদস্য থেকে আমি বাকিদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করিনি, আমি পপুলিস্ট কোনো মুভ নিইনি, কিংবা আমি কবিতার মতো সুন্দর করে মিথ্যা কথা বলিনি, কিংবা অন্যকে আসলে হচ্ছে আমি শেষ করবো 5 সেকেন্ড। তো হচ্ছে ধরেন যে আসলে মানে নিজে ঠিকই যে কাজগুলো করি সেগুলো অন্যকে করতে আমি কখনো বাধাগ্রস্ত করি না, আমি সবসময় সবার স্বাধীনতায় বিশ্বাস করেছি। আপনার মানে আপনার ভিতরে বাইরে সব দিকেই আপনি একই রকম আছেন। অসংখ্য ধন্যবাদ শেখ তাসনিম আফরোজ ইমি, ধন্যবাদ এস এম ফরহাদ, আপনাকেও ধন্যবাদ শেখ তানভীর বারী হাবিম। আপনাদের সকলকে নির্বাচন, ভালো একটি নির্বাচন আপনাদের হোক সেই শুভকামনা রইল। একই সাথে ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও একই সময় দেখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।